স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য যে প্র্যাকটিস সেট সিরিজ আমাদের শুরু করেছি, আজকে আমাদের প্র্যাকটিস সেট 7। এই ধরনের প্র্যাকটিস সেটগুলো ইম্পর্টেন্ট টপিকের উপর নিয়ে আসছি, যে টপিকগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবে যদি না পড়ে থাকো। আজকের সেটের প্রথম প্রশ্ন, সুন্দরবন কবে রামসার সাইটের স্বীকৃতি পায়? অপশন এ 2019, অপশন বি 1984, অপশন সি 1987 অ্যান্ড ডি 1989। তোমরা প্রত্যেককে চেষ্টা করবে। আর একটা বিষয় বলে রাখি, আমরা কোশ্চেনগুলো এমনভাবে সেট করি যেখানে অপশনগুলো ইম্পর্টেন্ট। এইখানে 4টে সালই সুন্দরবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরবন আমরা জানি একটা ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এখানে যে মৃত্তিকা থাকে সেটা স্যালাইন মৃত্তিকা। এছাড়া সুন্দরবন যে রামসার সাইটের স্বীকৃতি পেয়েছে, এই রামসার সম্মেলনটা হয় 1971 সালে ইরানে রামসার শহরে, এবং এরপর থেকে ওয়েটল্যান্ড কনজারভেশনের জন্য বিশ্বব্যাপী প্রচার শুরু হয়, এবং সেই জন্য যে সমস্ত জলাভূমি বা ওয়েটল্যান্ডকে এই সংরক্ষণের আওতায় নেওয়া হয় তাকে রামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, সুন্দরবন কবে এই রামসার সাইটের স্বীকৃতি পেল? সুন্দরবনের ক্ষেত্রে, সুন্দরবন যেহেতু একটা রিজার্ভ ফরেস্ট, সেক্ষেত্রে মনে রাখতে হবে সুন্দরবন প্রথম হয়েছিল ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্ক সুন্দরবন হয় 1984 সালে। এখান থেকে প্রশ্ন আসে, সুন্দরবন কবে ন্যাশনাল পার্কের তকমা পায়? উত্তর হবে 1984 সালে। একই রকমভাবে 1987 সালে ন্যাশনাল পার্কের পরবর্তী ক্ষেত্রে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এখান থেকে প্রশ্ন আসে কবে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায়, এবং 1989 সালে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃতি পায়। খুব ইম্পর্টেন্ট সালগুলো। আর 2019 সালে এটা রামসার সাইট হয়। তাহলে তোমরা প্রত্যেককে এই 4টি সাল অবশ্যই মনে রাখবে। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, পাচক রসে উপস্থিত অ্যাসিডটির নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্ন আসবে। অপশন এ অ্যাসিটিক অ্যাসিড, বি নাইট্রিক অ্যাসিড, সি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ডি সালফিউরিক অ্যাসিড। আমি পূর্বের একটা ক্লাসে আলোচনা করেছিলাম বিভিন্ন উৎসেচক যেগুলো মূলত পাকস্থলী থেকে খরিত হয়, তাদের কাজটা কিন্তু ওই পাকস্থলীতে অবস্থিত একটা অ্যাসিড আছে, মূলত তার অ্যাক্টিভিটির ওপর হয়। আমরা যদি এখানে দেখি, প্রথমেই যেটা আছে যে অ্যাসিটিক অ্যাসিড, এটা তো আমরা জানি সাধারণত বাড়িতে ব্যবহৃত হয়। এটার মানে বাজার চলতি নাম বা বাজারের নাম হচ্ছে ভিনিগার, যেটা বাড়িতে বিভিন্ন খাদ্যদ্রব্য সেদ্ধ করার আগে ব্যবহার করা হয়। আর HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে পাচক রসে উপস্থিত থাকে, এবং এটার জন্যই কিন্তু বিভিন্ন যে পেপসিন ট্রিপসিন আমরা আলোচনা করছিলাম তারা কাজ করতে শুরু করে। ফলে কোন উৎসেচক কোন খাদ্যদ্রব্যের উপর কাজ করে এবং কোন উৎসেচক কোথা থেকে খরিত হয় সেটা অবশ্যই দেখে রাখবে। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, একদম স্ট্যাটিক জিকে, যেহেতু কম্পিউটার টাইপ টেস্ট আছে ফলে কম্পিউটারের উপর প্রশ্ন থাকবে। কম্পিউটার সায়েন্সের জনক কে? অপশন এ অ্যাডাম আসবার্ন, বি অ্যালান টার্নিং, সি জন মুরে অ্যান্ড ডি পল স্টার্লিং। এটা একদম স্ট্যাটিক জিকের প্রশ্ন। এই ধরনের জনক যেগুলো ফাদার, সেগুলো অবশ্যই দেখে রাখবে। কম্পিউটার সায়েন্সের জনক হলেন অপশন বি অ্যালান স্টার্লিং। পরবর্তী আমরা 4 নম্বর প্রশ্ন দেখব, নিচের কোনটি সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট এবং ইজি কোশ্চেন মনে হলেও কিছু কিছু এই ধরনের ইজি কোশ্চেন থাকবে, কারণ লেভেলটা ক্লার্ক বা গ্রুপ ডি। অপশন এ পারদ, বি সিসা, সি সোডিয়াম অ্যান্ড ডি ক্যালসিয়াম। তোমরা প্রত্যেককেই বুঝতে পারছো এখানে সাধারণ অবস্থায় তরল পাওয়া যায়, সেটা হচ্ছে অপশন এ পারদ। পারদ মূলত আমরা দেখে থাকি বিভিন্ন যে ক্লিনিক আর থার্মোমিটার রয়েছে সেখানে ব্যবহার করা হয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, এটাও জেনারেল সায়েন্সের প্রশ্ন, কাঁচ কাটতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অপশন এ নাইট্রিক অ্যাসিড বা HNO3, অপশন বি হাইড্রোফ্লুরিক অ্যাসিড, অপশন সি HBr বা হাইড্রোব্রোমিক অ্যাসিড অ্যান্ড ডি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এভাবে সংকেত দিয়েও প্রশ্ন আসতে পারে, ফলে সংকেতগুলোও দেখে রাখবে। আমরা যদি দেখি এখানে কাঁচ বলেছে, কাঁচ মানে আমরা জানি সিলিকন ডাইঅক্সাইড, ফলে এর সঙ্গে মূলত বিক্রিয়া হয় হাইড্রোফ্লুরিক অ্যাসিড, এবং এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু কাঁচটা কাটে, অর্থাৎ অপশন বি অর্থাৎ হাইড্রোফ্লুরিক অ্যাসিড দ্য রাইট আনসার। নেক্সট আমরা পরবর্তী যে প্রশ্ন দেখব 6 নম্বর জিওগ্রাফি কোশ্চেন। অবশ্যই এগুলো কিন্তু সবই জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমি যাই হোক না কেন মূলত স্ট্যাটিক জিকে। ভারতের দীর্ঘতম দীর্ঘতম মানে হচ্ছে লংগেস্ট বাঁধ কি? অপশন এ ভাংরা লাঙ্গাল, বি তেহরি, সি হীরাকুঁদ, ডি নাগার্জুন সাগর বাঁধ। এই ধরনের লংগেস্ট, হাইয়েস্ট, ডিপেস্ট, লার্জেস্ট এই কনসেপ্টটা অবশ্যই বুঝে নেবে এবং সেগুলো মুখস্থ করবে। আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে তেহরি যে বাঁধটা রয়েছে সেটা হচ্ছে ভারতের কিন্তু হাইয়েস্ট বাঁধ, উচ্চতম, উঁচুতে আছে, যেটা
অবস্থিত হচ্ছে ভাগীরথী নদীর ওপর। আমরা আগেই পড়েছিলাম যে ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হচ্ছে, তারপরে তৈরি হচ্ছে গঙ্গা, সেই দেবপ্রয়াগ। সেই ভাগীরথী তার আগে, দেবপ্রয়াগের আগেই তেহরিটা আছে। আর ভাগনা নাংলা জানি শতদ্রু নদীর অবস্থিত, যেটা পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বর্ডারে আছে। আর হীরাকুদ বাঁধ যেটা, সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম, লংগেস্ট, উড়িষ্যায় অবস্থিত এবং যেটা মহানদীর ওপরে আছে, মহানদীর ওপরে আছে এবং রাজ্যটা হচ্ছে উড়িষ্যা। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 7 নম্বরের, মানব শরীরের অ্যাপেন্ডিক্স কিসের সাথে যুক্ত থাকে? এমন প্রশ্নও কিন্তু আসবে, সহজ প্রশ্ন, যা জেনারেল যে সায়েন্স বা সাধারণভাবে বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি সেই জায়গা থেকে আসবে। অ্যাপেন্ডিক্স অপশন এ অগ্নাশয় বা প্যানক্রিয়াস, সি ডি লিভার, সি ক্ষুদ্রান্ত, অ্যান্ড ডি বৃহদন্ত্র। অ্যাপেন্ডিক্স আমরা জানি, অ্যাপেন্ডিক্সটা মনে রাখতে হবে। অ্যাপেন্ডিক্স হচ্ছে মানুষের ক্ষেত্রে একটা ভেস্টিজিয়াস অর্গান, অর্থাৎ লুপ্তপ্রায় অঙ্গ, এবং এটা যুক্ত থাকে অপশন ডি বৃহদন্ত্রে। ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তীটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে চেষ্টা করবে এই প্রশ্নটা, এখান থেকে অনেক প্রশ্ন আসে, আমি বলে দেবো। লায়ন টেইলড ম্যাকাও কোথায় দেখা যায়? অপশন এ পশ্চিমঘাট পর্বতমালা, অপশন বি পূর্বঘাট পর্বতমালা, সি হিমালয় পর্বতমালা, অ্যান্ড ডি আরাবল্লী পর্বত। এই লায়ন টেইলড ম্যাকাও নামটা ইম্পর্টেন্ট এই কারণেই, সেটা হচ্ছে লায়ন টেইলড ম্যাকাও ছিল একটা পরিবেশ আন্দোলনের প্রধান ম্যাসকট, যেটা বলতে পারো লোগো। সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, প্রত্যেকে তোমরা জানো কেরালায় হয়েছিল। সেই সাইলেন্ট ভ্যালি মুভমেন্টের সময় যে প্রতীকটা ছিল সেটা হচ্ছে লায়ন টেইলড ম্যাকাও। কারণ লায়ন টেইলড ম্যাকাও হচ্ছে যে কেরালা অঞ্চল, সাইলেন্ট ভ্যালি অঞ্চল, সেখানকার একটা এন্ডেমিক পিসিস। এন্ডেমিক পিসিস, এই এন্ডেমিক পিসিস মানে হচ্ছে যে পিসিসটা ওই নির্দিষ্ট অঞ্চলেই বেশি পাওয়া যায় এবং ওখানেই তার যে বাসস্থান সেটা অনুকূল বাসস্থান, সেটা ধ্বংস হয়ে যাবে, এরকম একটা কথা তুলে ধরা হচ্ছিল সাইলেন্ট ভ্যালিতে। এবং এই সাইলেন্ট ভ্যালিটা মানে বুঝতেই পারছি এটা কেরালা বা নীলগিরি পর্বত এলাকা, এবং নীলগিরি পর্বত মানেই আমরা বুঝতে পারছি সেটা পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলনস্থল হলেও মূলত পশ্চিমঘাটের দিকে অবস্থিত। ফলে অপশন থেকে আমরা বুঝতেই পারছি, যেহেতু আলোচনা করলাম, হিমালয় পর্বতমালা এখানে কোনো ব্যাপার নেই, আরাবল্লী ব্যাপার নেই, পূর্বঘাট এবং পশ্চিমঘাটের মধ্যে তোমাদের সমস্যা হতে পারে, কিন্তু মনে রাখতে হবে লায়ন টেইলড ম্যাকাও মূলত দেখা যায় নীলগিরির পশ্চিমঘাট পর্বতমালার দিকে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, ইউএনের অর্থাৎ ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? মানে সিকিউরিটি কাউন্সিলে কতজন দেশ আছে? অপশন এ 5, বি 15, সি 10, অ্যান্ড ডি 18। এক্ষেত্রে আমি একটা ট্রিক্স বলেছিলাম, নিরাপত্তা পরিষদের সদস্য কতজন আছে এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স বলেছিলাম, ফ্রান্স। এখান থেকে বলেছিলাম যে এ মানে ফ্রান্স, আর মানে রাশিয়া, এ মানে আমেরিকা, এন মানে নো কেউই নয়, সি মানে চায়না, অ্যান্ড ই মানে ইংল্যান্ড। অর্থাৎ আমরা বুঝতেই পারছি 5খানা দেশের নাম আমরা বললাম, অর্থাৎ 5টা দেশ আছে, এবং কোন কোন দেশ সেটাও কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে বুঝতে পারলে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার, 5টি। পরবর্তী আমরা 10 নম্বর প্রশ্ন দেখব, এটাও খুব কমন প্রশ্ন, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। ভারতে কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? অপশন এ 3, বি 4, সি 5, অ্যান্ড ডি 8। আমরা হটস্পট যেটা আমরা জানি যে বায়োডাইভার্সিটি হটস্পট ভারতের স্পট যে আলোচনা করি, প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিমালয়া, মূলত ইস্টার্ন হিমালয়া। ইস্টার্ন হিমালয়া হচ্ছে মেন বায়োডাইভার্সিটি হটস্পট। এরপরে যেটা আছে 2 নম্বর, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, পশ্চিমঘাট পর্বতমালা। 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুন্দাল্যান্ড, এবং 4 নম্বর যেটা হচ্ছে ইন্দো বার্মা রিজিয়ান। এই 4টি হচ্ছে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বায়োডাইভার্সিটি হটস্পট, অর্থাৎ রাইট আনসার অপশন বি 4। পরবর্তী আমরা 11 নম্বর প্রশ্ন দেখব, একটা ট্রফি এবং টুর্নামেন্ট এবং স্পোর্টস রিলেটেড। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? খুব কমন একটা নাম, অপশন এ হকি, বি ফুটবল, সি ভলিবল, অ্যান্ড ডি ক্রিকেট। এটা কিন্তু একটা জিকের টপিক, যেখান থেকে তোমাদের পড়তে হবে বিভিন্ন স্পোর্টস, সেই স্পোর্টস রিলেটেড বিভিন্ন যে টুর্নামেন্টগুলো হয়, তো কাপ সহজে লিখতে পারো, টুর্নামেন্ট বা কাপ। স্পোর্টস রিলেটেড বিভিন্ন টার্ম, কোন খেলার সঙ্গে কেউ যুক্ত আছে, সার্ভিস কোন খেলার সঙ্গে যুক্ত, সার্ভিস আমরা জানি ভলিবল। তাহলে এই যে ব্যাপারটা আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হকি, এটা ওল্ডেস্ট যে টুর্নামেন্ট, হকি টুর্নামেন্ট, সেটা আগা খান কাপ। নেক্সট আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন আমি একটু আগে আলোচনা করলাম, তেহরি বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে? আমি একটু আগে বললাম তেহরি বাঁধ হচ্ছে হাইয়েস্ট বাঁধ, অর্থাৎ উচ্চতম। আর ভারতের ক্ষেত্রে লার্জেস্ট হচ্ছে হীরাকুদ বাঁধ,
যেটা মহানদীর উপর অবস্থিত উড়িষ্যাতে। আর তেহরি আমি একটু আগে আলোচনা করলাম ভাগীরথী নদীর ওপর অবস্থিত আছে হিমাচল উত্তরাখণ্ডে, এটা মূলত উত্তরাখণ্ডে অবস্থিত, এটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট। নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হিস্ট্রির প্রশ্ন। গান্ধীজি কোন পত্রিকায় লিখতেন? অপশন এ ইন্ডিয়ান ওপিনিয়ন, বি ইয়ং ইন্ডিয়া, সি হরিজন অ্যান্ড ডি ওপরে সবকটি। বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের বিভিন্ন বই এবং এই ধরনের ম্যাগাজিনগুলো মুখস্থ করতেই হবে। ইন্ডিয়ান ওপিনিয়নের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, গান্ধীজি যখন আফ্রিকায় থাকতেন এবং সরাসরি মানে ডাইরেক্ট ভারতে আসেননি, সেই সময় ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায় লিখতেন। অর্থাৎ 1915 সালের আগে পর্যন্ত গান্ধীজি ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায় লিখতেন। যখন ভারতে ফিরে এলেন এবং শুরু করলেন তার বিভিন্ন সত্যাগ্রহ আন্দোলন, আহমেদাবাদ খেদা সত্যাগ্রহ, এছাড়া পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব অসহযোগ আন্দোলন, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। সেই সময় তো 1933 সাল অবধি তিনি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লিখলেন এবং 1933 সালের পরবর্তী সময়ে হরিজন পত্রিকায় লেখা শুরু করলেন। এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি কোন পত্রিকায় লিখেছিলেন বা ভারত ছাড়ো আন্দোলন কোন পত্রিকায় লিখেছিলেন। এখান থেকে তোমাদের এই সালটা দেখে মুখস্থ করে বলতে হবে। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন যদি বলে তাহলে 1942, তার মানে তখন উত্তর হবে হরিজন পত্রিকা। যাই হোক, তাহলে আমরা বুঝতেই পারছি রাইট আনসার অপশন ডি, ওপরের সব কটি। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখব। আদর্শ অ্যামমিটারে রোধ কত? অপশন এ 0, বি উচ্চ, সি খুব উচ্চ অ্যান্ড ডি তথ্য অসম্পূর্ণ, অর্থাৎ উত্তর দেওয়া যাবে না। এক্ষেত্রে বলে রাখি আদর্শ মানে এখানে আদর্শ থাকলে তবেই উত্তরটা হবে, আদর্শ আর বাস্তবের মধ্যে পার্থক্য আছে। যাই হোক, তাহলে একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত হয়? আরেকটা প্রশ্ন আছে, একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত হয়? দুটো প্রশ্ন আছে, আদর্শ অ্যামমিটার আর ভোল্টামিটার। পরিবাহীর ক্ষেত্রে এই ধরনের কিছু কিছু কমন প্রশ্ন আছে, অবশ্যই প্রতিটা সেটা আমরা একটা একটু নিয়ে আসছি, তোমরা দেখবে। আদর্শ অ্যামমিটার যখন বলবে সেখানে রোধ কিন্তু হবে 0, কারণ আমরা জানি সেখানে কিন্তু প্রবাহ যেটা সেটা মাপা হচ্ছে। আর ভোল্টামিটারের ক্ষেত্রে বিভব অপভেদের ব্যাপার থাকে, অর্থাৎ সেখানে কিন্তু এই রোধ হবে কিন্তু আদর্শ যদি বলে তাহলে হবে ইনফিনিট, অর্থাৎ অসীম রোধ হবে। অর্থাৎ ভোল্টামিটারের ক্ষেত্রে অসীম আর অ্যামমিটারের ক্ষেত্রে 0। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 15 নম্বর এবং একটা ইনস্ট্রুমেন্ট রিলেটেড। শিবকুমার শর্মা কী জন্য বিখ্যাত? অপশন এ সন্তুর বাদক, বি তবলা বাদক, সি বাঁশি বাদক অ্যান্ড ডি শরৎ বাদক। অবশ্যই স্ট্যাটিক দিকের এটাও একটা পার্ট, বিভিন্ন পার্ট আমি বলছি, কে কোন কিসের জন্য বিখ্যাত, কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত সেটা কিন্তু মুখস্থ করবে। শিবকুমার শর্মা মূলত সন্তুর বাদক, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। আজকে আমরা আরও 15টি প্রশ্ন আলোচনা করলাম, তোমরা অবশ্যই কত পাচ্ছে জানিও। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।